প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যে রকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে, তাহাদের ফুরসত প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানি না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ভূত হয় ও প্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয়, এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। চারিটি চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূমকুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ার একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ের ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকেই ঘরে আসিত না। বলিত, কি গো বাবু, ডাকছো কেন ডাকছো? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের। পোস্টমাস্টার, তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞেস করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা। কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দইপাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে চিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা খেলিত। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের তার আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত, এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত। তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত।
একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পড়িতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসের একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় এবং অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন, কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া পরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালের মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎতপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টির ধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্রভ্র স্তূপাকার মেঘন্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি ক্রমে ক্রমে হইতে লাগিল। সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়ানিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাপ পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নের দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে ও স্বরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই। খাল, বিল, নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকো করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো। আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসের ঘন বর্ষার রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তৃপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘর প্রবাসের রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর
অপেক্ষা রইল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথা সময়ে বটিকা খাওয়াইল। সারা রাত্রি শিওরে জাগিয়া রইল। আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদা বাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরের রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনোমতে বদলি হইতে হইবে। স্থানীয় ও স্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাইরে আবার তাহার স্বস্থান অধিকার করিল। কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্রে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায়, এই তার আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলিলেন, রতন, কালই আমি যাচ্ছি। চলিবে। কোথায় যাচ্ছ দাদাবাবু? তো খরচা বাদে পোস্টমাস্টার যত টাকা পাইয়াছিলেন রতন পকেট হইতে বাহির করিলেন। পোস্টমাস্টার রতন ধুলায় পড়িয়া তাহার রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। দাদাবাবু, আপনি তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন। তোমার দুটি দরখাস্ত নাম মঞ্জুর হইয়াছে, কিছু ভাবতে হবে না। তাই তিনি কাজের জবাব দিয়া বাড়ি যাইতেছেন। পালিয়া অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। নিঃশ্বাস ফেলিয়া করিয়া হাতে প্রদীপ জ্বলিতে লাগিল এবং একস্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। ধীরে ধীরে কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে করিতে গেল এবং অন্যদিনের মতন তেমন চটপট হইল না। বোধঘরিত নদীর মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। ছল ছল করিতে লাগিল। আহার সমাপ্ত হইলে হৃদয়ের বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? গ্রাম্য বালিকা হাসিয়া কহিলেন, যেন কি করে হবে? বৃহৎ কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না। ইচ্ছা হইল রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর করিয়া লইয়া আসি। সে কি করে হবে? পালের বাতাস পাইয়া ঘরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। তত্ত্বের পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। পৃথিবীতে কে কাহার স্নান সমাপন হইলে রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। বেড়াইতেছিল। প্রভু কহিলেন, করি তাহার মনে ঘৃণ আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে সেই আমারই মতন যত্ন করবেন। যাইতে পারিতেছিল, আমি যাচ্ছি বলে তাই কিছু ভাবতে হবে না। হৃদয় এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব এবং ব্যর্থ হৃদয় হইতে উদ্ধৃত সে বিষয়ে সন্দেহ না। অবিশ্বাস করিয়া মিথ্যা নারী হৃদয় কি বুঝিবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে। একদিন সমস্ত কিন্তু এই নরম কথা সহিতে পারিল না। সে একেবারে করে উচ্ছ্বসিত হৃদয়ে তখন কাঁদিয়া উঠিয়া কহিল, এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে তোমার পরিবার কিছু বলতে হবে না, ব্যাকুল আমি থাকতে চাইয়া ওঠে। পোস্টমাস্টার রতনে এইরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রইলেন। থেকে থাকে নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝিয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার
গমনোন্মুখ হইলেন স্কোপের তরফ থেকে যাইবার সময় আপনাদের কাছে রতনকে আবেদন ডাকিয়া রাখছি। বলিলেন, রতন, তোকে আমি জি। কখনো কিছু দিতে পারিনি, আপনার সঙ্গে আজ বা যাওয়ার আপনার সময় তোকে কিছু দিয়ে গেলুম। বন্ধু এতে বান্ধবদের তোর সঙ্গে দিন যদি কয়েক কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, অলৌকিক সত্য ঘটনা ঘটে থাকে, তাহলে আপনারা দ্য মাইন্ড স্কোপের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা দিয়ে দেব। তো একবার বলে দিচ্ছি, 9775717596। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করে দেবেন আপনার সঙ্গে বা আপনার বন্ধুদের সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক কিছু সত্য ঘটনা। আমরা সেই ঘটনাটি দ্য মাইন্ড স্কোপের চ্যানেল থেকে সম্প্রচার করব। নমস্কার বন্ধুরা।